ছাত্রদল কি রাজনীতি না করবে, যুবদল কি রাজনীতি করবে, এখানে উন্নয়ন না কি না হবে, স্থানীয় সরকার কিভাবে পরিচালিত না হবে, না সবই আপনি করবেন। না না আমি বলতেছি শুধু ইলেকশনটায়, আচ্ছা, নির্বাচন ইলেকশনটা আগে তো নির্বাচন করে ইলেকশন, আমি ইলেকশন কথা বলি, যেহেতু এত আমার এলাকায় নির্বাচনের মতো সহিংস নির্বাচন বাংলাদেশে আর কোথাও হয় না। ওকে 2008-এ এবং 2018-তে নির্বাচনের 15 দিন আগে থেকে আমার যারা এজেন্ট হয়, মনে করেন 200-300 এজেন্ট আমার হয়, 100টি সেন্টার আছে, সেখানে তাদের প্রত্যেকের বাড়িতে গিয়ে কুপিয়ে দিয়ে আসা হয়। আওয়ামী লীগের ক্যাডাররা যায় কুপিয়ে আসে তাদেরকে। ওইখানে আমি নিজে যেখানে প্রার্থী ঘর থেকে বেরোতে পারে না, এই ধরনের একটা পরিস্থিতিতে আমার যারা শক্তি দিবে, যারা আমার সমর্থক হবে, যারা এই সন্ত্রাসের মোকাবেলা করবে, তারা তো আমার প্রতি ডেডিকেটেড লোক হতে হবে, আমরা তাদেরকে চিনতে হবে, তাদের সাথে আমাদের আত্মীয়তার বন্ধন, রক্তের বন্ধনের চেয়ে রক্তের বন্ধন থাকতে হবে। এই ধরনের একটা সিচুয়েশনে তো নির্বাচনী বৈতরণে পার হওয়ার পরেই প্রশ্ন আসে এলাকার উন্নয়ন বা জাতীয় আইন প্রণয়ন করা, এমপির যেটা ট্র্যাডিশনাল রোল, এবং এমপি ট্র্যাডিশনাল রোল ছাড়াও বাংলাদেশের বাস্তবতার প্রেক্ষিতে এলাকার অনেক উন্নয়ন কাজে এমপি কে অংশ নিতে হয়। এমপি যদি এলাকায় উন্নয়ন কাজ না করতে পারে, খালি ঢাকা শহরে বসে বসে আইন বানায়, পরবর্তী নির্বাচনে তার ফেল করা নির্ঘাত। এইরকম সিচুয়েশনে বাস্তবতার প্রেক্ষিতে আমরা চাই যে খুবই ভালো হয় যদি এমপিরা ট্র্যাডিশনালি তাদের রোল আইন প্রণয়ন কাজটা করতে পারে। উপজেলা চেয়ারম্যান যারা আছে, উপজেলা সিস্টেমটা কিন্তু ভালো ছিল, তারা এমপির তদারকি মুক্ত হয়ে যদি কাজ করতে পারে তাহলে কিন্তু উন্নয়নের জন্য ভালো। কিন্তু এই আবহাওয়াটা, এই পরিবেশটা বাংলাদেশ এখন পর্যন্ত করা হয়নি। আমি যে বারবার যে নির্বাচনে জিতে আসি, বা এই যে স্বতন্ত্রেও যে জনগণ আমাকে ভোট দেয় অন্য দলকে উপেক্ষা করে, তার একটা কারণ হলো আমি চেষ্টা করেছি সৎ থাকার জন্য, চেষ্টা করেছি এলাকাবাসীর পাশে থাকার জন্য, চেষ্টা করেছি উন্নয়ন কাজ করার জন্য। এবং আমি এখন বলি যে এইগুলো আমার, এই যে যখন শোকজ করেছে আমার, তারপরে এই আমার প্রতিক্রিয়া ছিল। কিন্তু এরপরে ধরেন বছরখানে আগে থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি আমার সাথে সরাসরি যোগাযোগ করেছেন, এতদিন তিনি করেন নাই। এই যোগাযোগের ফলে অনেক ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। এখন তিনিও আমার অনেকটাই সায় দিয়েছেন আমার কথায়, তিনিও উপলব্ধি করতে পেরেছেন বাস্তবতা, এবং সেই জন্য এখন বিএনপি নতুন করে কাউন্সিলের মাধ্যমে সব জায়গায় উপজেলা, জেলা, অন্যান্য পর্যায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সুতরাং আগে যে অভিযোগগুলো আমি করতাম সেটির এখন আর সত্যতা নেই। এখন বিএনপি ইজ অন ট্র্যাক, এবং আমরা আশা করি যে আগামী দিনে বিএনপি একটা ট্র্যাডিশনাল গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠবে। আপনি মনে করছেন বিএনপি ইজ অন ট্র্যাক। আচ্ছা, আমি একটা মানে এই বিষয় নিয়ে আমার অনেক কৌতূহল, অনেক আগ্রহ, সেটা হচ্ছে জনাব সাকিব আল হাসান। জনাব সাকিব আল হাসানের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়ে বা আপনার এখানে তার যাওয়ার বিষয়ে, আপনারা একসাথে দল করার বিষয়ে আপনি আসলে সংবাদ সম্মেলন করে ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আমি প্রশ্নটা এমন করতে চাই যে আসলে সাকিব আল হাসান কোনো একটা সবুজ সংকেত কোনো একটা জায়গায় না পেয়ে তো হঠাৎ করে জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের বাসায় যান নাই। আপনি তাকে কি সবুজ সংকেতটা দিলেন যে সাকিব আল হাসান মনে করলেন যে তিনি আপনার বাসায় গেলে বা আপনারা যৌথভাবে কি করতে চাইলেন? আপনার সংবাদ সম্মেলনটা আমি শুনেছি, কিন্তু আপনার পার্টটা আমার কাছে ক্লিয়ার না। আপনি সাকিব আল হাসানকে আসলে কি বললেন যে আপনি রাজনীতিতে তাকে চান, আপনারা একসাথে রাজনীতি করতে চান, কি বললেন এটা যদি একটু বলতেন। আচ্ছা, আপনার ইন্টারভিউটা যদি মাসখানে আগে হতো তাহলে খুবই সময়োযোগী হতো। এটা নিয়ে আমি এতবার বলেছি মিডিয়াতে, এবং এটা নিয়েও আমি সংবাদ সম্মেলন করেছি। তবুও আপনি যেহেতু জার্মানি থেকে কষ্ট করে আমার সাথে যোগাযোগ করেছেন, আমি আবার খোলাখুলি ভাবে কথা বলবো। আরেকটা জিনিস আপনি স্থান রাখতে পারেন, আমার লুকো ছাপার কোনো কিছু নেই। আমি ওই প্রেস কনফারেন্সে বলেছি যে মাই লাইফ ইজ এ ওপেন বুক, খোলা কিতাব। এখানে লজ্জিত হতে হবে এমন কোনো কাজ করি নাই। এখন আমি খোলাখুলি বলতে চাই, আমি দলে আনকমফোর্টেবল ছিলাম, এবং মাঝে মাঝে এই যে আমাকে শোকজ করা হয়েছে, আমি তার জবাব দিয়েছি, আমি নেতৃত্বের সমালোচনাও করেছি যে রাজনৈতিক দলে এভাবে চলা উচিত না। এসব বলার ফলে সরকারের ধারণা হয়েছে, সরকারের যারা চালায় তাদের ধারণা হয়েছে যে আমি বোধহয় এই দলে ফেড আপ, আমি যে কোনো মুহূর্তে দল ত্যাগ করতে পারি। সুতরাং তারা আমার সাথে যোগাযোগ করেছে। কে যোগাযোগ করেছে সেটা নাইবা বললাম, বা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আমার সাথে যোগাযোগ করেছেন, এবং আমি চিন্তা ভাবনাও করেছি, এবং কিন্তু কখনোই তাদেরকে বলি নাই যে আমি বিএনপি ছেড়ে আসব। এবং এইরকম একটা সময় তারা আমাকে যথেষ্ট চাপ প্রয়োগ করেছেন, অনেক অনুরোধ করেছেন যে আমি হয়তো যে নতুন ইলেকশনের সময় যে কিংস পার্টি গুলো গজায়,
তার একটাতে আমি যোগদান করি এবং সেই দলের নেতৃত্ব দেই, এই দলের চেয়ারম্যান হই। এবং আমি কখনোই তাদেরকে ক্লিয়ার কাট বলি নাই যে আমি এখানে যাব, কারণ ৩২ বছর ধরে বিএনপি করি, এই দলটা ছাড়া আমার জন্য খুবই ডিফিকাল্ট, আমার কেন যে কোনো ব্যক্তির পক্ষে। আমি একটুখানি ফোরন কাটি যে আপনি ক্লিয়ার কাট এটাও বলেন না যে আপনি যাবেন না, তাই তো? আমি শেষ করে দিই, এটাও বলতে পারেন। আমি আমাকে এটাতে আবার দুতিয়ালি করে যে আমি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, অল্প কিছুদিন সেনাবাহিনীতে ছিলাম, মাত্র 8 বছর, কিন্তু ওই মুক্তিযুদ্ধের কারণে এবং সেনাবাহিনীতে তখন ছোট সেনাবাহিনী ছিল, আমিও একজন গুরুত্বপূর্ণ অফিসার ছিলাম। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা মুক্তিযুদ্ধের গল্প স্বল্প শুনতে আমার বাসায় প্রায়ই আসে এবং আমাদের নামে অনেক মিথ চলে আসছে সেনাবাহিনীতে। তো সেনাবাহিনীরও কিছু কিছু আমার পরিচিত, আমার ঘনিষ্ঠ, তারাও আমাকে বলতেছে আপনি নতুন দল করেন, আমরা আপনার সাথে থাকবো, এভাবে বলতেছেন। আমি তাদেরকে সবসময় বলেছি যে নতুন দল করে সার্ভাইভ করা খুবই ডিফিকাল্ট। বাংলাদেশে যে দুটো বড় পার্টি আছে, এর বাইরে তৃতীয় শক্তির উত্থানের জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। তার চেয়ে আমি তাদেরকে বলেছি যে আগামী যে নির্বাচনটি হবে সেখানে তোমরা নিজেরা এখনই গ্রামের লোকজনের সাথে যোগাযোগ করে যেভাবে রাজনীতিতে উত্থান করা যায় বা যেভাবে জনগণের কাছে প্রিয় হওয়া যায় সেই ধরনের কিছু কার্যক্রম গ্রহণ করে নির্বাচনে 2-3 বছর আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য তাদেরকে বলেছি। যাই হোক, যখন এই সরকার পক্ষ থেকে আমার সাথে যখন যোগাযোগ করা হয়েছে, তো আমি এমনই, যেহেতু আমি ক্লিয়ার কাট কিছু বলছি না, কিন্তু তারা ইতিমধ্যেই অনেকে ছড়িয়ে দিয়েছে যে আমি দল ত্যাগ করে একটা দলের চেয়ারম্যান হিসেবে পার্টিসিপেট করতে যাচ্ছি। এবং তারা সাকিব আল হাসানকে আমি তার খেলা দেখি, তার ভক্ত বলতে পারেন, যদিও তার খেলা ছাড়া তার অন্যান্য কিছু দোষ ত্রুটি ইদানিং জনসমক্ষে এসেছে, তো তাকে কখনো দেখি নেই। বাট যেহেতু আমিও খেলোয়াড় ছিলাম, সেও খেলোয়াড় এবং পৃথিবীর বর্তমান সময়ের সেরা অলরাউন্ডার, তো তাকে আমার কাছে ওই নতুন যে ইতিমধ্যে নতুন দল বিএমএন গঠন হয়েছে এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা যারা আমার বাসায় আসতেন, আমার সাথে যোগাযোগ রাখতেন, তারা এই দলটি গঠন করেছেন। তারা সাকিব আল হাসানকে আমার কাছে নিয়ে এসেছেন সাকিবকে আশ্বস্ত করার জন্য, সাকিব তুমি এই নতুন দলে যোগদান করো, মেজর হাফিজ আমাদের চেয়ারম্যান হবেন এবং তুমি এখানে আমরা মিলে একটা, তুমি ইমরান খানের মতো একটা কিছু হয়ে যাবে। এবং এই দুই দলের উপরে জনগণের আস্থা কমে গেছে এবং একটা তৃতীয় শক্তির উত্থান খুবই স্বাভাবিক বাংলাদেশে। সাকিবকে এভাবে বলে টলে আমার কাছে নিয়ে আসছে। আমি কি সাকিবকে বলেছি সেটাও আপনি শুনে নেন। সাকিবের আসার পরে, সাকিব আসবে আমাকে একদিন আগে জানানো হয়েছে যে সাকিব আসবে। তাই আমি ভাবলাম ঠিক আছে, এরকম একটা সুপারস্টার আমার বাসায় আসছে, অন্তত আলাপ সালাপ তো হতে পারে, তাকে ক্যামেরায় দেখি, টেলিভিশনে দেখি, সামনাসামনি দেখবো। সাকিবকে আমি বললাম যে সাকিব, আমি শুনলাম তুমি নতুন রাজনীতি করতে আগ্রহী, তো কি অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি? সাকিব বললো যে হ্যাঁ, আমি তো খেলি, এখন আর কতদিন খেলবো, আমি শেষ পর্যায়ে এসেছি খেলার, তো এখন আমি রাজনীতি করতে চাই এবং আপনি যদি থাকেন তাহলে আমিও এটার সাথে আছি। আমি তাকে ক্লিয়ার কাট বলেছি যে সাকিব, আমি মন স্থির করে নেই। আরেকটা জিনিস হলো যে আমি একজন প্রাক্তন খেলোয়াড় হিসাবে মনে করি রানিং খেলোয়াড় বা খেলাধুলায় অ্যাক্টিভ আছে এখনো এমন কেউ রাজনীতিতে অংশগ্রহণ করা উচিত না। খেলাধুলা শেষ করে রিটায়ার করে তারপরে, আমি নিজেও 17 বছর ঢাকায় ফুটবল খেলে, আন্তর্জাতিক লেভেলে ফুটবল খেলে রিটায়ারমেন্ট, খেলাধুলা থেকে রিটায়ারমেন্টেরও 10 বছর পর রাজনীতিতে এসেছি। তো সুতরাং তুমি চিন্তা করে দেখো রাজনীতিতে যাবে কিনা। কিন্তু সাকিবের সেদিন কথাবার্তায় আমার মনে কিছুটা, বা আমার কথাবার্তায় সে কিছুটা নিরুৎসাহিত হয়েছে, যে আমি তাকে ক্লিয়ার কাট বলে যে আসো, ওয়েলকাম, রেড কার্পেট তোমার জন্য, উইল ফাইট ইট আউট, ইউ উইল বি অ্যানাদার ইমরান খান অফ বাংলাদেশ, এই ধরনের কোনো উৎসাহজনক কোনো পয়েন্ট নেই। এবং আমি তাকে বলেছি রিটায়ারমেন্টের পরে রাজনীতিতে আসতে, তারপরে বলেছি তাও তুমি চিন্তা করে দেখো, ইট ইজ আপ টু ইউ, আর গ্রোন আপ ম্যান, তুমি চিন্তা ভাবনা করে যেটা ভালো মনে করে সেটা বলো। একটা ছোট